আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করবো একজন আরেককে। কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই, যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলো, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এই প্রবণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং অবশ্যই এটি আমাদের এই ধারে বস্তি কারো বেশি চাওয়া নয়। আমরা কি রাজনৈতিক দল পুরো জাতির সামনে পরিবেশের ব্যাপারে সংস্কার উপস্থাপন করতে পারবে? কিভাবে আমরা পরিবেশের উন্নতি করতে পারি? এই যে দূষণকে কিভাবে কমাতে পারি? আমি তো মনে করি এই দূষণ কমানোটিও একটি সংস্কার প্রস্তাব বা সংস্কারের একটি বড় অংশ। কারণ এই দূষণের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ শিশু, কোটি কোটি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে শারীরিক। সেটি পলিউশন, বিভিন্ন রকম পলিউশন, শব্দ পলিউশন বলে, সেটি ধোঁয়ার পলিউশন বলেন, ধুলাবালির পলিউশন বলেন, যেটিই করি না কেন, এই পলিউশন থেকে কিভাবে আমরা রাজধানী সহ সমগ্র দেশকে রক্ষা করতে পারি, দেশের মানুষকে রক্ষা করতে পারি, এ ব্যাপারেও তো আমরা হলে পরিকল্পনা উপস্থাপন করতে পারি জাতির। আরেকটি বড় বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্কার। এটি আমাদের রাজনৈতিক দল দিয়ে যেন আমরা জনগণের রায় চাই। আমি তো মনে করি জনগণের সামনে আমাদের এ ব্যাপারেও এটিকেও সংস্কার প্রস্তাব বিবেচনার দরকার নেই। আমি তো মনে করি একটি সংস্কার প্রস্তাব ২০ কোটি মানুষ যদি আমরা ধরে নিয়ে ২০ কোটি মানুষের প্রতিদিনের ব্যবহৃত পানি, কি পরিমাণ পানি প্রয়োজন হয়, প্রতিটি মানুষ কি তার ব্যবহারের জন্য যথেষ্ট পানি পিওর অনেকে আমরা সরবরাহ করতে সক্ষম হচ্ছি, আমরা কয়েকটি করছি না। তাহলে এই ২০ কোটি মানুষকে কিভাবে আমরা পানি, খাবার পানি বলেন, ব্যবহার্য পানি বলেন, মিনিমাম পিওর পানি আমরা তাদেরকে সরবরাহ করতে পাই, এটি একটি সংস্কার প্রস্তাব করতে পারে না? অবশ্যই করতে পারে। আমরা কি চিন্তা করে দেখেছি সারা বিশ্বে কিন্তু পানি এবং পানির সাথে একই সাথে জ্বালানি, ঠিক এই জ্বালানি দিয়ে হবে করতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, গ্যাস হতে পারে, জ্বালানি ক্রাইসিস আস্তে আস্তে তৈরি হয়েছে সম্ভবত। কি ২০ কোটি মানুষের জ্বালানি ব্যবস্থা কি হবে, কি করতে পারে, কিভাবে আমরা জ্বালানি কমফোর্ট দিতে পারি মানুষকে, সেটিও তো সংস্কার প্রস্তাব নয়। এবং সে ব্যাপারেও আমাদের চিন্তা পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা উচিত। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এই যে আপনাদের সামনে ইফতারের আর বেশিক্ষণ সময় নেই, আমি বক্তব্য আমি এখানে উপস্থিত যারা রাজনীতিবিদ আছেন সকলকে আমি অনুরোধ করব, আসুন জনগণের এই বিষয়গুলোর ব্যাপারেও আমরা চিন্তা করি, কথা বলি। আমাদের এই ব্যাপারে আমাদের কি সংস্কার আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করবো একটা না একটা, কিন্তু সমালোচনা সত্যি কেমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই, যেখানে আমরা জনগণের এই ইস্যু দেখো, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব, আমাদের কাছে অন্য কিছু মুক্ত হয়ে যাবে, এই তো বহুনে করে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে। এবং অবশ্যই এটি আমাদের এই গোষ্ঠী কারো বেশি চাওয়া নয়, কারো বেশি পিছানো। আসুক আমরা এখনই নিশ্চয়ই, আমি যতটুকু জানি এখন মোনাজাত হবে। আসেন আমরা আজকে এই রমজানের দিনে রোজার সময় আমরা এই মুহূর্তে আল্লাহ তওবারে হাত তুমি আল্লাহ তওবারে হাত খুলে আমরা আল্লাহর কাছে রহমত চাই, যাতে এখানে আমরা যারা উপস্থিত আছি রাজনীতিবিদ হিসেবে আমরা যাতে এই বিষয়গুলির সঙ্গে দেশ ও জাতির দুইজনে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলি আমরা একসাথে বসে আলোচনা করে যাতে আমরা জনগণের সেই সমস্যাগুলো ধীরে কমিয়ে আনতে সক্ষম হই। আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন, আল্লাহ যাতে আমাদেরকে সেই রক্ষণ দেন, আমরা আল্লাহর কাছে সেই দোয়া আজকে। আবারও আমি এটিএমকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এটা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই জনাব ববি হাসান আজকে আমাকে আলোচনা আছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং একই সাথে জাতীয় যত নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত আছেন, সব ট্রাফিক ভেঙে অনেক প্রতিকূলতা ভেঙে আজকে যারা এখানে এসেছেন আমাদের দাওয়াতে, তাদের সবাইকে আমি আমার আকুল ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সালাম। আমার আজকে কোনো লম্বা বক্তব্য হবে না,
শুধুমাত্র আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাতে চাই আজকের উপস্থিতির জন্য, এবং একই সাথে সবার কাছে একটা আবেদন ব্যক্ত করতে চাই, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার। সেই বাংলাদেশ আমরা যেইভাবে হাতে হাত মিলিয়ে লড়াই করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিলাম, সেই একইভাবে ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি, তাহলে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে পারবো না। এবং এই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের সকলকে নেতৃত্ব দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরে রেখে নতুন বাংলাদেশ গড়বার জন্য আমরা নেতা হিসেবে তাকিয়ে আছি বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আজকের আমাদের প্রধান অতিথি জনাব তারেক রহমানের দিকে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি
একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।